জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি রোকসানা তারিন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণকে ভুল বুঝাচ্ছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেস ক্লাবে অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, সবকিছুর আলোচনা হবে সংসদে, কোনো কর্মসূচি যেন সংঘাতে রূপ না নেয় সে বিষয়ে সতর্ক করেন ফখরুল। এদিকে সংসদের ভেতরে ও বাইরে সরকারকে সহযোগিতা করতে সব দলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। শহীদদের স্মরণের নামে ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। এত রক্ত, এত প্রাণ, এত বিসর্জন, এত ত্যাগের পরে অর্জিত এই গণতন্ত্র, এই পার্লামেন্ট, এই নির্বাচন, এই সংস্কৃতি, আমাদের সকল রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। সভ্য রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক প্রক্রিয়া তাই দাবি করে। কিন্তু এটা খুবই দুঃখজনক, শহীদদেরকে স্মরণ করতে এসে গত কয়েকদিনের পত্র পত্রিকায় আমরা দেখেছি যে আমরা এই আত্মত্যাগের মধ্য থেকেও পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি নাই বলেই আমাদের রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে? অলরাইট, আপনারা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন বাইরে, 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। আন্দোলনে থাকা তরুণরা যারা রাজনীতি করছে তারা শেখ হাসিনার পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতির উন্নতি না হলে দেশ তিমিরেই থেকে যাবে। এ সময় তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে, এখানে কর্তৃত্ব নেয়ার কিছু নেই। সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে জামায়াত। জুলাইয়ের মাস্টারমাইন্ড মূলত শহীদেরা। এখন এই ভুয়া জামাত শিবির তারা এখন নিজেদেরকে জুলাইয়ের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে, শহীদদের মর্যাদাকে হানি করছে। আন্দোলনে থাকার যারা দাবিদার বলে নিজেদের বেশি বেশি দাবি করেন, তারা শেখ হাসিনার পথ অনুসরণ করবেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। পলাতক আসামিরা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য দিলে এর প্রভাবে দুদেশের সম্পর্ক খারাপ হোক তা চায় না বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। দুপুরে নিজ কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনা অনেক অপরাধেই অপরাধী। 5 আগস্ট তার বক্তব্য থামাতে ভারত সরকারের কাছে আবেদন জানানোর কিছুই নেই, কেননা ভারত সরকার সেই অনুষ্ঠানের আয়োজক নয়। সংগঠনের প্রধান যে একটা অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে সাজাপ্রাপ্ত আসামি, উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই সেটার মানে জবাব দেবার। আমরা সবসময় বলেছি যে যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরও চাই যে আমরা উন্নত হোক। আপনার
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ একটি বস্তু বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল 6টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, বাড়ির পাশে রশির সঙ্গে চিপসের প্যাকেট বাঁধা দেখতে পেয়ে কৌতূহলবশত সেটি ধরতেই বিকট বিস্ফোরণ ঘটে। এতে ফাহিম, তার খালা ইতি এবং নানি হনুফা বেগম দগ্ধ হন। আহতদের মধ্যে ফাহিমের শরীরে প্রায় 15% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। অন্য দুজনও দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কেউ পরিকল্পিতভাবে এই বিস্ফোরক সদৃশ বস্তুটি সেখানে রেখে যেতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অ্যারাউন্ড 15% বার্ন এবং সেটাতে আপাতত আমরা রিসেসিটি করতেছি রোগীকে স্যালাইন দিয়ে, এবং আমরা কিছু রক্ত পরীক্ষা করতে দিয়েছি। সেই রিপোর্ট যদি আসে তার উপর ভিত্তি করে যে রোগীর রক্ত লাগবে কিনা এবং কতটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে কিনা তা আমরা নিশ্চিত হতে পারবো। একটা বাচ্চা ছেলে যখন সে পড়তে যায় তখন উষ্টা খেয়ে একটা দড়ির উপর পড়ে, সেখান থেকে একটা এক্সপ্লোশন হয়। ওই এক্সপ্লোশনেই তারা 3 জন আহত হয়েছে। প্রাথমিক ধারণা আসলে তদন্ত সাপেক্ষের বিষয়, তারপরও এটা বিষয়টা আইডি মনে হয়, বাট বেসিক্যালি এটা তদন্ত সাপেক্ষেই বলা যাবে। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতার সক্ষমতা নেই, তারা মাঝে মধ্যে উকিঝুঁকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে এ মন্তব্য করেন তিনি। রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু নিয়ে তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রপন্থা নিয়ে সব সময় সতর্ক সরকার। এ সময় সাবেক আইজিপি বেনজিরের জামিন বাতিলে সরকারের ল ফার্ম কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। রথযাত্রা এবং উল্টোর রথযাত্রা এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে উল্টোর রথযাত্রার দিনে কমলাপুরের ওইদিকে, মতিঝিলের ওইদিকে একটা মেট্রো রেলের পিলারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায় একটা ছাতার মধ্যে। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা। জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। পাশাপাশি দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় তিনি এসব নির্দেশনা দেন। এছাড়া সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য করে তুলতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারের আগ্রহ বাড়বে। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশের সুরক্ষায় নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলাসহ সম্মিলিতভাবে কাজ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেসবুকের এক ভিডিও বার্তায় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সবার দায়িত্ব রয়েছে। সবাই যদি দায়িত্ব পালন করেন তাহলে একটি পরিচ্ছন্ন সুন্দর দেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো,
আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। আমরা যদি নিজেরা সচেতন হয়ে যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। ইস্কাটনে 20 মিলনায়তনে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কর্মশালায় আরও বলেন, চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। Building a China-Bangladesh community with a shared future in the new era signifies that our relationship has transcended existing framework of cooperation and ascended to a new strategic height with mutual trust, shared experience, and interest, also solidarity. Supply chain moves where China is now graduating out of manufacturing lines, the most advanced technology areas. We can pick up some of those manufacturing lines through close collaboration with China. স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বলেন, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন না হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে। সকালে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় নির্বাচনের আইন পর্যালোচনা চলছে, সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ নাগাদ আচরণবিধির বিষয়ে সিদ্ধান্ত আসবে। ইতোমধ্যে ভোট কেন্দ্র প্রস্তুতি সহ ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণের বিষয়ে তৎপরতা চলছে। ইসিতে নিবন্ধিত 59 রাজনৈতিক দলের মধ্যে 38 দল বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। 13টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে, দাখিল করেনি 8টি দল। এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি জানান, সংসদ সচিবালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই। তাহলে 31শে জুলাইয়ের ভোটার তালিকার যে কাট অফ পয়েন্ট, এটা পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। তো এটা পরবর্তীতে কমিশনে যেভাবে আলোচনা করা হবে, সেটা যদি সংশোধিত হয়ে ধরেন 31শে জুলাইয়ের পরে আরও 15 দিন বাড়লো বা 1 মাস বাড়লো, তাহলে আমরা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা করব, যেটা পদ্ধতি আছে সেই অনুযায়ী করে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাব। 60টা নিবন্ধিত দল আমাদের, তার ভিতরে একটা হচ্ছে স্থগিত আছে রাজনৈতিক দলের। আর তাহলে 59টার মধ্যে আমরা 38টা দলের অডিট রিপোর্ট পেয়েছি। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন বা AIII এর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় এর উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরেও আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন সমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মানব সম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সময়ের সাথে তাল মেলাতেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি। Finally, নানা জল্পনা কল্পনার পর অবশেষে প্রকাশ্যে এলেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি। দেখা করেছেন আন্তর্জাতিক সহায়তা সংস্থা রেড ক্রসের কর্মকর্তাদের সঙ্গে। 81 বছর বয়সী নোবেল বিজয়ী এই নেত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। 2021 সালে সামরিক অভ্যুত্থানের ক্ষমতাচ্যুতের পর থেকে আটক রয়েছেন সুচি। এরপর বারবার তার সঠিক অবস্থান ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে রাখা হয় তাকে। এক পর্যায়ে তিনি বেঁচে আছেন কিনা তা নিয়েও
উদ্বেগ জানায় সুচির পরিবার। অবশেষে সোমবার রাজধানী নেপিডোতে মিয়ানমারের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির আবাসিক প্রতিনিধি সাক্ষাৎ করেন। চলতি বছরের এপ্রিলে সেনা সমর্থিত বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন সাবেক জান্তা প্রধান মিং অন লাইং। এরপর আন্তর্জাতিক চাপের মুখে অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল কমপক্ষে ১৯ ফিলিস্তিনির, আহত অনেকে। উপত্যকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের তোড়জোড়ের মধ্যেই এমন আগ্রাসী ইসরায়েল। স্থানীয় সময় রোববার ভোর থেকে গাজা সিটির পশ্চিমে খান ইউনিসের উত্তর পশ্চিমে গাজার মধ্যাঞ্চলের দের আল বালার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে পশ্চিমের রেমালে বিভিন্ন আবাসিক ভবন, তাঁবু ও যানবাহন লক্ষ্য করে চলে একের পর এক বিমান হামলা। কয়েক সপ্তাহের মধ্যে উপত্যকার সবচেয়ে রক্তাক্ত দিনটি ছিল এদিন। গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আবাসিক ভবন লক্ষ্য করে অব্যাহত হামলার মধ্য দিয়ে বাড়ছে ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা। বিশেষ করে শেষ ৪৮ ঘন্টায় কোনো রকম আগাম সতর্কবার্তা ছাড়াই এবং অনেকটা নিচ থেকে লক্ষ্যে আঘাত হানে ইসরায়েলি যুদ্ধবিমান। শনিবারও ইসরায়েলি হামলায় প্রাণ যায় ৮ ফিলিস্তিনির। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু করার উদ্যোগ নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দেশের প্রায় ৪৯,৫৮৯টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে এ কথা জানান প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, তৃণমূল থেকে নতুন ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি সমন্বয়ে একটি জাতীয় উৎসবের আয়োজন করাই সরকারের লক্ষ্য। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, মাঠ প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করবে। এর আগে তথ্যমন্ত্রী বলেন, টুর্নামেন্ট প্রচারের সব ধরনের ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে সমাজের সমস্যা দূর করার সম্ভাবনা হবে বলে আশা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায়, জেলা, বিভাগ, সব জায়গাতে যাতে আমাদের এই প্রচারণাটি যাতে পৌঁছে যায়। আমরা যেহেতু বলছি সারা বাংলাদেশে তৃণমূল থেকে আমরা খেলোয়াড় তৈরি করতে চাই, এখানে প্রথমে উপজেলা পর্যায়ে হবে, তারপর জেলা পর্যায়ে হবে, তারপর বিভাগ পর্যায়ে হবে, তারপর জাতীয় পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আমরা চাই দেশ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হোক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসছেন যে আগামী শিক্ষা ব্যবস্থা হবে সেরকম, যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতর মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা বহিঃপ্রকাশ ঘটবে। প্রত্যেকটা উপজেলা যখন এই কাজটা হবে, এরপর যখন সেটা আবার চলে আসবে জেলা পর্যায়ে, তারপর এটা যখন আসবে জাতীয় পর্যায়ে, এরপর যখন এটা একটা চূড়ান্ত একটা ঘোষণার মধ্যে আসবে, এই পুরো তৎপরতাটা যখন জাতির সামনে নিয়মিতভাবে হাজির হবে প্রচার মাধ্যমে, তখন কিন্তু একটা মনোজগৎ তৈরি হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর ঢাকা ছেড়েছে। এই বহরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সহ দলের বাকি সদস্য ও অফিসিয়ালরা রয়েছেন। এর আগে ৩১ জুলাই প্রথম বহরে কোচ, টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক সহ মোট ১৮ জন ঢাকা ত্যাগ করেন। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। ২ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট আর দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগস্টের ২২ তারিখ। তবে মূল সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে। এই সিরিজ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন টাইগার্সদের পেস অ্যাটাকের বড় শক্তি নাহিদ রানা ও শরীফুল ইসলাম। তবে তাদের ছাড়াই ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।